ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে তোমাদের আমি দ্বিতীয় পত্রের যে ক বিভাগে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক, এই শিশু বিকাশ পারিবারিক সম্পর্কে তোমার বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামোর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই দ্বিতীয় পত্র বই নিয়েছো? জি ম্যাম। হ্যাঁ, সবাই বই সাথে রাখো এবং প্রথম অধ্যায় বের করো। প্রথম অধ্যায়ে তোমাদের আছে হচ্ছে বাংলাদেশের বর্তমান পারিবারিক কাঠামো। যে আমরা এখানে কি পড়ব, শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক, এই চ্যাপ্টারে আমরা কিন্তু প্রথমে আমরা দেখি যে কি কি চ্যাপ্টার গুলা পড়ব। যে এখানে প্রথম হচ্ছে আমরা একটা সমাজ, সমাজ থেকে পরিবার, মানে পরিবার সমাজে বসবাস করে, তারপরে ওই পরিবার থেকে বাচ্চাদের জন্ম হয় বা বিস্তার লাভ করে। সেখানে আমাদের কি কি চ্যাপ্টার আছে দেখো বই খুলে। যে প্রথম হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো, তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রজননতন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি এবং পারিপার্শ্বিক প্রভাব। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের ক বিভাগ। আর খ বিভাগে হচ্ছে জিনাত ফারজানা ম্যাডাম ফুড এন্ড নিউট্রিশন যেটা পড়ায়, খাদ্য পুষ্টি। ঠিক আছে, তো এখানে আমরা দেখব যে চাইল্ড মানে মানে শিশু বর্ধনে এখানে প্রথমে পরিবার গঠন হয়, তারপর একটা পরিবার থেকে বাচ্চাদের জন্ম, প্রজননতন্ত্র দ্বিতীয় চ্যাপ্টার। তারপরে যে বাচ্চা জন্ম হলো সেখানে হচ্ছে গর্ভকালীন বিকাশের বিভিন্ন পর্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে গর্ভবতী মায়ের যত্ন এবং নিরাপদ মাতৃত্ব। প্রথমে হচ্ছে পরিবার, তারপরে হচ্ছে প্রজননতন্ত্র, একটা বাচ্চার কিভাবে জন্ম হয়, তারপর হচ্ছে গর্ভবতী মা, মানে মা যখন গর্ভবতী হয় তার যত্ন এবং কিভাবে বাচ্চা নিরাপদে জন্ম দিবে। তারপরে চতুর্থ অধ্যায়ে আছে দেখো নবজাতক প্রসূতি মায়ের যত্ন, শিশুর টিকা। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি জানি যে সবাই কিন্তু পরিবারের সবারই আমরা জানি কারো না কারো বাসায় বোনের, খালার বা যাদের বাচ্চা জন্ম হয়, হ্যাঁ, তো ওখানে বাচ্চা কিভাবে আমরা চোখের সামনে কিন্তু দেখি যে কিভাবে হচ্ছে, বাচ্চা কিভাবে জন্ম হচ্ছে, সবটাই জানি। কিন্তু তারপরেও আমরা বইয়ের ভাষায় কিছু জিনিস পড়ব। যেমন নবজাতক প্রসূতি মায়ের যত্ন এবং শিশুর টিকা। যে একটা বাচ্চা জন্ম হওয়ার পরে, হ্যাঁ, তখন তার এখানে আরেকটু দেখো যে গর্ভবতী মা এবং প্রসূতি মা কাদের বলা হয়, কেউ বলতে পারবে? হাফসা বলো। আচ্ছা, যাই হোক, ম্যাম প্রশ্ন বুঝতে পারিনি। প্রশ্ন হচ্ছে গর্ভবতী মা কাদের বলে এবং প্রসূতি মা কাদের বলে, বলতে পারবে? ম্যাম প্রসূতি হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার পর, পর, হ্যাঁ হ্যাঁ, প্রসূতি হচ্ছে বাচ্চা জন্ম আর দেওয়ার পর। গর্ভবতী যখন হ্যাঁ, বাচ্চা পেটে গর্ভ, থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো। গর্ভবতী মা হচ্ছে বাচ্চা যখন পেটে থাকবে, আর প্রসূতি মা হচ্ছে যখন বাচ্চা জন্ম দেওয়ার পর। বাচ্চা জন্ম দেওয়ার পরে আমরা সেই মায়ের মানে গর্ভাবস্থায় মায়ের যেভাবে যত্ন নিতে হবে, বাচ্চা হওয়ার পরে ঠিক একইভাবে যত্ন নিতে হবে। তখন একটু বেড়ে যাবে যে বাচ্চা এবং মা দুইজনের আলাদা আলাদা ভাবে যত্ন নিতে হবে। এবং প্রতি মাসে মাসে আমরা জানি যে 9 মাস পর্যন্ত বা শিশুদের কিছু টিকা থাকে, এইগুলো আমরা সময় মতো আমাদেরকে দিতে হবে। যাই হোক, এখন আমরা গর্ভবতী মা, প্রসূতি মা পড়লাম। তারপর কি শিশুর ক্রমবিকাশ, মানে বাচ্চা জন্ম হলো, তারপর বাচ্চাটাকে আমরা কিভাবে তোমার মানে বড় করব। ক্রমবিকাশ, এখানে বর্ধন ও বিকাশ, শিশুর দুই ভাবে বিকাশ হয়। মানে একটা হচ্ছে তোমার মানসিক, একটা হচ্ছে শারীরিক, দুই ভাবেই তোমাদের দেখতে হবে। এটা হচ্ছে শিশুর
ক্রমবিকাশ। তারপরে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এটা কি তোমরা জানো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাদের বলা হয়? বিশেষ চাহিদা ম্যাম সম্পন্ন, প্রতিবন্ধীদের। হ্যাঁ হ্যাঁ, যে এখন দেখো যে আমরা তো জানি না যে একটা বাচ্চা যখন আমাদের পেটে থাকবে তখন সেই বাচ্চাটা মানে সুস্থ অবস্থায় জন্ম দিব কিনা বা তার স্বাভাবিক অবস্থা থাকবে কিনা জানি না, কিন্তু জন্মের পরে আমরা কিছু কিছু নিয়ম মানে মধ্যে দেখতে পারবো যে সে স্বাভাবিক অবস্থায় আছে কিনা। এগুলো ডিটেলস আমি শুধু চ্যাপ্টার গুলো সম্পর্কে অল্প করে আজকে তোমাদের ধারণা দিচ্ছি, যে আমি পরে প্রত্যেকটা চ্যাপ্টারই আমি অনেক ডিটেলসে তোমাদের পড়াবো। এটা হচ্ছে মানে একটা জিনিস খেয়াল করবে যে প্রথমে পরিবার, তারপরে পরিবার থেকে বাচ্চার জন্ম, তারপরে হচ্ছে গর্ভাবস্থায় যত্ন, প্রসূতির যত্ন, তারপরে হচ্ছে বিশেষ চাহিদা ক্রমবিকাশ, শিশু কিভাবে আমরা একটা শিশুকে যত্ন করে বড় করব, তারপরে হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রত্যেকটা জিনিস খেয়াল করবে। তারপরে দেখো তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রূপ। একটা শিশুকে যখন আমরা ভালো করে বড় করলাম, তখন তরুণ অবস্থায় যাওয়ার পর প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু সমস্যা আছে, এবং এই সমস্যাগুলো আমাদেরকে আস্তে আস্তে বাচ্চাদেরকে টেক কেয়ার করে ওই পর্যন্ত নিতে হবে। না হয় তোমার তারুণ্যের বয়স, যেমন তোমরা এখন যে সময়টা, এই সময় কিন্তু প্রত্যেক বাবা মায়ের অনেক কেয়ারফুললি একটা বাচ্চাকে হ্যান্ডেল করতে হয় বা তাকে বুঝে তার সাথে ব্যবহার করতে হয়। এটা তুমি শিশুর তারুণ্যের একটু যদি তোমার একটু সমস্যা হয়ে যায়, তখন দেখা যায় যে যেমন মাদকাসক্ত, তারপরে বিভিন্ন রকম ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে। এখন তো আগে তো আমরা ছেলেদের নিয়ে চিন্তা করতাম যে ছেলেরা হয়তো বাইরে যে সমস্যা করবে বা কোনো একটা সমস্যা করবে, কিন্তু এখন আমাদের মেয়েদের নিয়েও নানা রকম সমস্যা হয়। তারপর দেখো যে লাস্ট চ্যাপ্টার তোমাদের আছে মানসিক স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, এই প্রজনন বিষয়টা তোমাদের আমি যখন এই প্রজনন তন্ত্রটা পড়াবো তখন আমি যে দ্বিতীয় চ্যাপ্টারে কিছু কথা আসবে। হ্যাঁ, এই হচ্ছে টোটাল তোমার চাইল্ডের সিলেবাস, শিশুর বিকাশ এবং পারিবারিক সম্পর্ক। এখন আমি তোমরা দেখো যে আমার স্লাইড দেখা যাচ্ছে কিনা, যে স্লাইড ইচ্ছা করলে তোমরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো অথবা তোমরা বই থেকেও পড়তে পারো, ডিটেলসে তোমরা পড়ে নিবে। যেমন সমাজ কি, যাদের সমাজ বিজ্ঞান আছে তারা আরো ভালো হয়তো বুঝতে পারবে। যেমন এখানে দেখো যে সমাজ, সমাজ বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায় যারা একটি ঐতিহ্যবাহী প্রথা, জীবন প্রণালী বা একটি সাধারণ সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত হয়ে একই সাথে বসবাস করে। যখন আমি সমাজ, তো আমরা জানি যে সমাজ যেভাবে গঠন হয়, কিন্তু যখন বইয়ে আমি চাবো যে সমাজ কি, তখন সেখানে তোমাকে বইয়ের ভাষা ইউজ করতে হবে। যেমন সমাজ বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যারা একটি সাধারণ ঐতিহ্য প্রথা, জীবন প্রণালী বা একটি সাধারণ সংস্কৃতির দ্বারা অনুপ্রাণিত হয়ে একই সাথে বসবাস করে, এবং এই সমাজ থেকেই কিন্তু একটা পরিবার গঠন করে। পরবর্তী স্লাইডে যাই, যে সমাজ কি, তারপরে দেখো যে পরিবার কি। দেখো পরিবার বলতে আমরা কি বুঝি। পরিবার মোটামুটি ভাবে স্বামী স্ত্রী দ্বারা সৃষ্ট একটি সংঘ, যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ, পরিবার কিন্তু আমরা শুধু মানে স্বামী স্ত্রী দ্বারা হইতে পারে, বাচ্চাও থাকতে পারে, অথবা দাদি নানি সবাই মিলেও আমরা পরিবার গঠন করতে পারি। এখানে দেখো যে পরিবার বলতে আমরা বুঝি যে পরিবার মোটামুটি ভাবে স্বামী ও স্ত্রী দ্বারা সৃষ্ট একটি সংঘ, যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তারপর আমি দেখি যে পরবর্তী এতে কি আছে, যে এখন দেখো যে পরিবারের আমরা পড়েছি পরিবার বলতে কি বুঝি, বললাম যে পরিবার কিন্তু আমরা যদি বলি যে এখন তোমাকে যদি আমি বলি যে পরিবার শ্রেণী বিভাগ করো, বলো পরিবার কাকে বলে, তখন মানে পরিবার কত প্রকার।
সেখানে আমরা এক কথায় পরিবার দুই প্রকার, একক পরিবার, যৌথ পরিবার। যেমন একক পরিবার কি, যে বাবা মা বাবা আর হচ্ছে ভাই বোন মিলে মানে সন্তানদের নিয়ে যেটা পরিবার। আর যৌথ পরিবার হচ্ছে চাচা চাচি দাদা দাদি সবাই মিলে যেটা হয়। কিন্তু তোমাদের পরিবারের শ্রেণী বিভাগটা একটু বিস্তারিত করতে হবে। এখানে তোমাদের মনে হয় 6 ইয়ে আছে, যেমন বিভিন্ন ভাবে পরিবারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন বিভিন্ন উপাদানের ভিত্তিতে পরিবারকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিবারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পিতৃপ্রধান পরিবার, আরেকটি হচ্ছে মাতৃপ্রধান পরিবার। এখন পিতৃপ্রধান, পিতৃ মানে কি, পিতার পরিবার। হ্যাঁ, যেখানে পিতার পরিবার, পিতা প্রধান থাকে। যে যেমন যেমন দেখো তোমাদের বইয়ে দেখো সবাই, যে পরিবারের সামগ্রিক ব্যবস্থাপনা ও বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যখন বয়স্ক পুরুষদের উপর ন্যস্ত থাকে, তখন তাকে পিতৃপ্রধান পরিবার বলে। আবার মাতৃপ্রধানটা নিশ্চয়ই তার অপোজিট হবে, যে মাতৃপ্রধান পরিবার হচ্ছে যে পরিবারের নেতৃত্ব দানের ক্ষমতা বয়স্ক মহিলাদের উপর ন্যস্ত থাকে, তাকে মাতৃপ্রধান পরিবার বলে। যেমন তোমার পরিবারে তোমার মা ও পরিবারের প্রধান হইতে পারে। একটি পরিবার সুন্দরভাবে চালানোর জন্য অবশ্যই এক পরিবারের একজন প্রধান থাকতে হবে। এখন পরিবারের সবাই যদি সবার মতামত একসাথে প্রয়োগ করতে চায়, তখন দেখা যাবে যে ওই পরিবারে বিশৃঙ্খলা তৈরি হয়। যার জন্য প্রত্যেক পরিবারের একজন ব্যবস্থাপক অথবা প্রধান থাকে, যে ওই পরিবারটাকে সুন্দরভাবে তোমার পরিচালনা করতে পারে। তারপরে দেখো পরবর্তী ইয়েতে আছে যে স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী তোমার পরিবার কত প্রকার। স্বামী স্ত্রী সংখ্যা অনুযায়ী, স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী পরিবার দেখো, যে এক পত্নিক পরিবার, বহু পত্নিক পরিবার, বহুপতি পরিবার, গোষ্ঠী পরিবার। এখানে 4 ভাগে ভাগ করা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী পরিবারকে। তো স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী পরিবারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যে এখানে সংজ্ঞাগুলা দেখো, এক পতি পত্নিক পরিবার কাকে বলে, একজন পুরুষ ও একজন স্ত্রীলোক নিয়ে এক পত্নী পরিবার। এক পতি পত্নিক মানে, পতি মানে স্বামী, পত্নী হচ্ছে স্ত্রী। একজন স্বামী এবং একজন স্ত্রী থাকবে সেই পরিবারে। আবার দেখো বহুপত্নিক পরিবার মানে হচ্ছে যে যখন কোনো পুরুষ একের অধিক স্ত্রীলোক নিয়ে পরিবার গঠন করে। আছে না আমাদের সমাজে অনেকে, মানে অনেক স্ত্রী থাকে, 2টা 3টা 4টাও পর্যন্ত আমাদের এখানে থাকে, তখন সেই পরিবারকে বহুপত্নিক পরিবার বলে। বহুপতি পরিবার, বহুপতি হচ্ছে স্বামী, যেখানে দেখা যাবে যে স্বামী মানে একজনের জায়গায়, এখানে দেখো যে এক ধরনের পরিবার একজন স্ত্রীলোকের একাধিক স্বামী থাকে। ঠিক আছে, এই হচ্ছে বহুপতি পরিবার। আর গোষ্ঠী পরিবারে আছে 2 বা ততোধিক পুরুষ বা স্ত্রীলোকের একত্রে বসবাসের ভিত্তিতে যে পরিবার গঠন হয় সেটাই গোষ্ঠী পরিবার। গোষ্ঠী পরিবার হচ্ছে 2 বা ততোধিক পুরুষ বা স্ত্রীলোকের একত্রে বসবাসের ভিত্তিতে যে পরিবার গঠন হয় সেটাই হচ্ছে তোমার গোষ্ঠী পরিবার। এখন এইটুকু তোমাদের বোঝা যাচ্ছে? বুঝতে পারছো সবাই? জি ম্যাম। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে। এবং এগুলো প্রত্যেকটাই বইয়ে সুন্দর করে দেয়া আছে, বই থেকে তোমরা সুন্দর করে পড়বে। যেমন বাসস্থানের অধিকার অনুযায়ী পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়, যেমন বাসস্থানের পরিবার অনুযায়ী পরিবারকে 4 ভাগে ভাগ করা যায়। পিতৃ বাসস্থান পরিবার, মাতৃ বাসস্থান পরিবার, নয়া বাসস্থান পরিবার, বাস পরিবার, দ্বৈত বাস পরিবার। এগুলা প্রত্যেকটার সংজ্ঞাই তোমাদের বইয়ে সুন্দর করে দেয়া আছে। যেমন পিতৃ বাসস্থান, এখানে কথা পিতৃ যখন হবে পিতা, অবশ্যই পিতা বুঝতে হবে এখানে।
যেমন পিতৃ বাসস্থান পরিবারের পাত্রী বিবাহের পর স্বামীর পিতৃগৃহে বসবাস করে। আবার মাতৃ বসবাস হচ্ছে যে বিবাহের পর এই ধরনের পরিবার পাত্রীর পিতৃগৃহে স্ত্রী সহ বসবাস করে। যেমন আমরা যখন বিয়ে দেওয়ার পরে স্বামী যদি শ্বশুর বাড়িতে থাকে তখন কি বলা হয়? মাতৃ বসবাস, মায়ের বাসায় বসবাস করে। যেমন নয়াবাস হচ্ছে যে নতুন পরিবার গঠন করবে, যেমন পিতার পরিবার না, মায়ের পরিবার না, স্বামী স্ত্রী বিয়ের পর সে আলাদা হয়ে একটা নতুন পরিবার গঠন করবে। আর দ্বৈতবাস হচ্ছে যে নবদম্পতি যদি কিছুদিন শ্বশুর বাড়ি এবং কিছুদিন বাবার বাড়িতে বসবাস করে তাকে দ্বৈতবাস পরিবার বলে। এখন পরবর্তীতে ইয়েতে দেখো যে তোমাদের বংশমর্যাদা এবং উত্তরাধিকার, বংশমর্যাদা এবং উত্তরাধিকার অনুযায়ী, যে বংশমর্যাদা এবং উত্তরাধিকার সূত্র অনুযায়ী পরিবারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, পিতৃসূত্রীয় পরিবার, মাতৃসূত্রীয় পরিবার। এখানে পিতৃসূত্রীয় পরিবার হচ্ছে যে পরিবারের সন্তানেরা পিতার সম্পত্তি ও বংশমর্যাদা উত্তরাধিকার সূত্রে অর্জন করে। পিতৃসূত্রীয় হচ্ছে যে পরিবারের সন্তানেরা সম্পত্তি ও বংশমর্যাদা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাকে পিতৃসূত্রীয় পরিবার বলে। আর 2 খ হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। এখানে মাতৃসূত্রীয় পরিবার হচ্ছে মাতৃসূত্রীয় পরিবারের সন্তান সন্ততি মায়ের সম্পত্তি থেকে ও বংশমর্যাদা মায়ের পরিবার থেকে গ্রহণ করে। মানে এটা কিন্তু একদম সহজ। যেমন পিতৃ কথা আর মাতৃ, এই জিনিস দুইটা জিনিস তো ক্লিয়ার, যে পিতৃ হচ্ছে পিতা, মাতৃ হচ্ছে মাতা। পিতৃসূত্রে হচ্ছে পিতার বংশমর্যাদা পাবে, মাতৃসূত্রে হচ্ছে মায়ের বংশমর্যাদা পাবে। তার পরবর্তী স্লাইডে দেখি যে পরিবারের আকার অনুযায়ী পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়। পরিবারের আকার অনুযায়ী হচ্ছে একক পরিবার, যৌথ পরিবার ও বর্ধিত পরিবার। মানে আমরা এতক্ষণ বলার পরে মূল প্রকারভেদে আসলাম, যে আমরা কিন্তু পরিবার যদি বলি তাহলে পরিবার সম্পর্কে বলতে গেলে যে একক পরিবার ও যৌথ পরিবার। তো এখানে দেখো যে পুরা জিনিস ডিটেলসে বলার পরে যে পরিবারের আকার অনুযায়ী পরিবারকে আসলে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে একক পরিবার, 2 যৌথ পরিবার ও বর্ধিত পরিবার। যে একক পরিবারে কি আছে, যে পরিবারে স্বামী তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পৃথকভাবে বসবাস করে তাকে একক পরিবার বলে। আর যৌথ পরিবার হচ্ছে যে পরিবারে পিতা মাতা ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে। তারপরে হচ্ছে তোমার বর্ধিত পরিবার। বর্ধিত পরিবার কাকে বলে? যে এটি যৌথ পরিবারের একটি রূপ। এই পরিবারের সদস্যরা হলেন স্বামী স্ত্রী, তাদের বিবাহিত সন্তান ও নাতি নাতনি, অবিবাহিত সন্তান সবাই। ওইখানে হচ্ছে বা মা বাবা সন্তান সন্ততি। যৌথ পরিবার হচ্ছে মা বাবা ভাই বোন বা দাদা দাদি নিয়ে যৌথ পরিবার। আর বর্ধিত পরিবার হচ্ছে তোমার যে পরিবারের সদস্যরা হলেন স্বামী স্ত্রী, তাদের বিবাহিত সন্তান আর হচ্ছে নাতি নাতনি, অবিবাহিত সন্তান সবাই মিলে যে পরিবারে বসবাস করে সেটাই হচ্ছে বর্ধিত পরিবার। তারপরে দেখো আরেকটি পরিবার আছে। মোট পরিবার অনুযায়ী 6 ভাগে পরিবারকে ভাগ করা যায় পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে। এটাই হচ্ছে তোমাদের শেষ স্লাইড। আমি তারপরে একটু পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করব। যে পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে তোমার পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, অন্তঃগোত্র বিবাহ ভিত্তিক পরিবার। এখানে বহির্গোত্র কাকে বলে? যে ব্যক্তি সামাজিক বিধি অনুসারে নিজ গোত্রের বাইরে, গোত্র বলতে কি বুঝতে পারো তোমরা বলো? নিজের যে একটা থাকে, ব্যক্তির সামাজিক বিধি অনুযায়ী নিজ গোত্রের বাইরে বিয়ে করতে হয়
তাকেই বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার বলে। আবার অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক হচ্ছে পরিবারের ক্ষেত্রে ব্যক্তিকে সামাজিক বিধি অনুযায়ী নিজস্ব গোত্রে বিয়ে করতে হয়, যেমন হিন্দু সমাজের মধ্যে নিজ গোত্র বিয়ে করার প্রচলন আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকের দ্বিতীয় পত্রের ক বিভাগের শিশু বর্ধন ও পারিবারিক বিকাশের প্রথম অধ্যায়। আমি পরিবার, সমাজ এবং পরিবারের শ্রেণীবিভাগ পড়ালাম। এরপর তোমাদের যেমন একক পরিবার, যৌথ পরিবার সম্পর্কে আলোচনা করব। তারপরে যে পরিবারের কার্যাবলী, পরিবার গঠন আমি পরবর্তী ক্লাসে এগুলো পড়াবো। এখন দেখো যে তোমরা সবাই জানো যে তোমাদের একটি মান্থলি পরীক্ষা হবে 7 তারিখ থেকে, জানো তো সবাই? জি ম্যাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাদের আমি ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার, তারা যেন প্রথম চ্যাপ্টারের কথাই গত ক্লাসে বলেছিলাম, এই জন্য আমি ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার নিয়েই আলোচনা মানে পরীক্ষা নিব। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার পড়া। আমরা 20টি অবজেক্টিভ মানে নৈর্ব্যক্তিক প্রশ্ন দিব তোমাদের, এবং পরীক্ষার টাইম থাকবে ওই ক্লাসের টাইমই থাকবে, সাথে সাথে আমার কাছে কোয়েশ্চেন পেপার দিয়ে দিতে হবে। বা কি সিস্টেমে তোমাদের হবে কোয়েশ্চেন আনসার পেপার জমা দেওয়া, এটা তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। সবাই বুঝতে পেরেছো? আর যারা ক্লাসে আসছে না তাদেরকে বলবে যেন এই সময় ক্লাসে থাকে, আর পরীক্ষায় অ্যাবসেন্ট থাকলে তাদের পরবর্তী সময় যে কোনো রকম সমস্যা হইতে পারে। বুঝতে পেরেছো? আজকে যারা ক্লাসে আছো, মিস এক্সাম কি খালি ফার্স্ট অধ্যায় থেকে হবে, ফার্স্ট চ্যাপ্টার থেকে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটা থেকে, প্রথম একটাই দিলাম আমি, একটাই দিলাম। কি ও মিস? শোনো, এখানে 20 নাম্বার, তো 20 নাম্বারের আমি কি 20টাই অবজেক্টিভ করব না সম্ভবত 10টা অবজেক্টিভ, একটা 20টা অবজেক্টিভই করতে হবে কিনা বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, 20টাই অবজেক্টিভ করবো। যদি আবার যে একটা অবজেক্টিভ একটা সৃজনশীল দেই, যে একটা সৃজনশীল 10 নাম্বার আর 10 নাম্বারের অবজেক্টিভ দিব কিনা পরে আবার ম্যাম তোমাদেরকে সৃজনশীল দিলে সময়টা মিস একটু টাইম বেশি হবে। কভারেজ করতে একটু প্রবলেম হবে না? বলো কি বলতে চাচ্ছ, তাবাসসুম বলো। মিস টাইম কভারেজ করতে প্রবলেম হবে সৃজনশীল সহ দিলে। আচ্ছা তাহলে 20টা অবজেক্টিভ দিয়ে দিব, ঠিক আছে, অবজেক্টিভই থাকলো। জি মিস। ঠিক আছে। নেক্সট ক্লাসে যদি প্রথম ক্লাস তোমাদের 7 তারিখ সম্ভবত আর্টসের সঙ্গে ক্লাস, সেই ক্লাসে প্রথম দিনই আমি পরীক্ষা নিব, নেক্সট ক্লাসে তোমাদের পরীক্ষাই হবে। ঠিক আছে, তাহলে সবাই। মিস হ্যাঁ বলো। কবে পরীক্ষা নিব? পরীক্ষা মানে 7 তারিখ থেকে স্টার্ট হবে। যদি 7 তারিখে আমার সম্ভবত আমি জানি রবিবারে আর্টসের সাথে ক্লাস হলে ওই দিনই আমি আর্টসের এক্সাম নিব। আর বৃহস্পতিবারে কত তারিখ হয় তোমাদের, মানে নেক্সট ক্লাস যদি 7 তারিখের মধ্যে পড়ে, 7 থেকে কত তারিখের মধ্যে পরীক্ষা নিতে হবে, তাহলে ওই তারিখে ওই দিনই আমি পরীক্ষাটা তোমাদের নিব। আমি 2 দিন আগে এই গ্রুপে টেক্সট দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিব যেদিন ডেটটা দিয়ে পরীক্ষা কবে নিব আর, ঠিক আছে।